ভ্যাম্পায়ার নয়, ওয়ারউলফ নয়, বিদেশি জম্বিও নয়। FM নিশি আপনাদের শোনাতে চাইছে সেই সব ভয়ের গল্প, যে ভয় আপনার আমার খুবই চেনা। রাত্রির বেলা কখনো ঘেমে নে ঘুম ভেঙে উঠে মনে হয়নি ঘরের কোণে কে দাঁড়িয়ে আছে? নিশুতি রাতে কখনো শুনতে পাননি ছাদে খসখসে পায়ের শব্দ? নিঝুম সরু গলির আলো আঁধারি মেখে ধুকপুক বুকে হেঁটে আসার সময় কখনো অনুভব করেননি পেছনে কেউ আসছে? বাঁশঝাড়ের মড়মড়ানির সাথে কখনো ভেসে আসেনি ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ? পুকুরে ডুব দিয়ে ওঠার সময় পায়ে ঠেকেনি স্যাঁতস্যাঁতে হাতের স্পর্শ? জানি হয়েছে, অনেকের সঙ্গেই হয়েছে। মফস্বল আর গ্রাম বাংলার সোঁদা গন্ধ আর ল্যাম্পপোস্টের ঝাপসা আলোর কুয়াশা পেরোলেই রয়েছে একটা রহস্যময় আধো চেনা জগৎ। সেই জগতেরই খবর নিয়ে এসেছে FM নিশি। গল্পের প্রয়োজনে কোথাও কোনো নেশা বা মাদক দ্রব্যের উল্লেখ থাকলেও FM নিশি কোনোভাবেই কোনো নেশাকে সমর্থন করে না। আজকের গল্প সহেলি রায়ের লেখা ড্যামস্যাং ফোর্ট রহস্য। ডক্টর অহর্নিশি মিত্র নিউ জলপাইগুড়ি স্টেশনে আর অপেক্ষা করলেন না। শেয়ার সাফারি চড়ে এগোতে লাগলেন কালিম্পংয়ের কাছে ইচ্ছেগাঁওয়ে। হৃদমের বাবা প্রণব সেনাপতি প্রথমে জানিয়েছিলেন গাড়ি পাঠাবেন, পরে ফোনে মেসেজের মাধ্যমে জানান অ্যারেঞ্জ করে চলে আসতে। হয়তো বিপদটা আরো বেড়েছে। তা অহর্নিশিও আর ফোন করেননি। গাড়ির সাথে দরাদরি করতে যেটুকু সময় গেল, এছাড়া ট্রেন থেকে নামার পর বিন্দু মাত্র সময় নষ্ট করেননি ডক্টর মিত্র। শহর ছাড়িয়ে পাহাড়ি বাঁক ধরতেই শীতল হাওয়ার ঝলকানিতে অহর্নিশির চোখ টেনে এলো। আসলে খবর পাওয়া মাত্রই বেরিয়ে আসতে হলো কলকাতা থেকে। তাড়াহুড়োতে কনফার্ম টিকিট না পাওয়ায় RAC-তেই সফর করতে হলো। সেই ক্লান্তির জের এখন যাবে কোথায়? তবে ঘুমের মধ্যেও তার মাথায় কিছু সূক্ষ্ম চিন্তা খেলা করছিল। রাজা গ্যাবো অচুক। হৃদম গুগল সার্চ করে বারবার খুঁজছিল এই লোকটাকে। কে এই রাজা? হৃদম কেন এত অস্থির হয় রাজার নাম করতে করতে? প্রায় 4.5 ঘন্টার সময় নিয়ে অহর্নিশি পৌঁছলেন লোয়ার ইচ্ছেগাঁওতে। পথেই একবার প্রণববাবুর ফোন এসেছিল। তিনি জানিয়েছেন আপাতত লোয়ার ইচ্ছেগাঁওতেই অহর্নিশির থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রণববাবুরা আপার ইচ্ছেগাঁওতে আছেন, কিন্তু সেখানে কোনো হোমস্টে আপাতত খালি নেই। গরমের ছুটির সময় টুরিস্ট গিজগিজ করছে চারিদিকে। হোমস্টেতে ঢোকার আগে পাহাড়ের ঢালে সবুজ ফুটবল গ্রাউন্ড দেখে অহর্নিশির চোখ জুড়িয়ে গেল। পাশাপাশি মনটাও একটু খারাপ হলো। তার নিজের ক্লিনিক স্কুল মননের সদস্যদের কথা মনে পড়ে গেল। ডক্টর অহর্নিশি মিত্র কলকাতার নামকরা মনোরোগবিদ। তিনি অবিবাহিতা। মনন ওর ক্লিনিক স্কুল। শিশু থেকে বৃদ্ধ যাদের মন শারীরিকভাবে অসুস্থ, মনন তাদের সঙ্গী। হৃদমও কিছুদিনের বাসিন্দা ছিল মননের। তবে হৃদম জন্মগত কোনো সমস্যা নিয়ে আসেনি। হঠাৎই কিছু উপসর্গ দেখা দেওয়ায় প্রণববাবু যোগাযোগ করেছিলেন। আজ অহর্নিশির পরামর্শই তারা ইচ্ছেগাঁওতে এসেছেন। কিন্তু এই পরামর্শের পরিণতি এমন হবে জানলে অহর্নিশি কখনোই এ উপদেশ দিতেন না। তাই তিনি দায় মাথায় নিয়ে মনন ছেড়ে ছুটে এসেছেন আজ। তাছাড়া এরকম কেস অহর্নিশির ডাক্তারি জীবনে এই প্রথম। কদিন খুব গরম গেছে। প্রণববাবু মননের অফিসে বসে বসে খুব ঘামছিলেন।
এরকম পরিস্থিতি আসবে কখনো তিনি কোনোদিন ভাবেননি। ডক্টর রহর্ষি মিত্র প্রশ্ন করে চলেছেন রুটিন মাফিক। মিস্টার সেনাপতি, আমায় প্রথম থেকে ডিটেলে বলুন তো, ঠিক কি কি চেঞ্জেস দেখলেন হৃদমের মধ্যে? দেখুন ম্যাডাম, আমার হৃদম একদম স্বাভাবিক একটি ছেলে। ও উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করলো, তারপর কোচবিহারে গেল কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে। তার মাসখানেক পর হঠাৎ বাড়ি চলে এলো। তারপর থেকে একলা একলাই থাকে। আমি ভাবলাম ছেলে বোধহয় বড় হচ্ছে, তাই এইরকম। কিন্তু ও আর কলেজে ফিরতে চাইছিল না। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ফেরত পাঠালাম। তার দিন 15 পর প্রিন্সিপাল স্যার ডেকে পাঠালেন ছেলে অসুস্থ বলে। অহর্নিশি দিন, তারিখ, সময় খসখস করে নোট করছেন ডায়েরিতে। প্রণববাবু খানিকটা জল খেলেন। আমি হৃদমকে বাড়ি নিয়ে চলে এলাম। ও সারাটা রাস্তা চুপচাপ এলো, বাড়ি এসেও তাই। ওর চোখের সামনে তাকালে ওকে দেখে মনে হয় যেন ওর সামনে আমরা নেই, ও যেন অন্য কোনো একটা দৃশ্য দেখছে। ওর প্রিন্সিপাল স্যার বা রুমমেটদের কাছে জেনেছিলাম ওদের কলেজে র্যাগিং নিষিদ্ধ। তবে হৃদম নাকি অনেক রাত পর্যন্ত জেগে ল্যাপটপে কাজ করত। সকালে খানিকটা অস্বাভাবিক আচরণ করত, তারপর আবার ঠিক হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে ওর এই অস্বাভাবিক ব্যাপারটা বাড়তে থাকায় কলেজ কর্তৃপক্ষ আমাদের খবর দেন। তা আপনারা কোনো ডাক্তার দেখাননি? অত রাত জেগে ও কি কাজ করতো সেটা জেনেছেন কি? হ্যাঁ, আমার বন্ধু ডক্টর দেবাশিস সান্যালকে দেখাই। উনি স্ট্রেস রিলিফের জন্য ঘুমের ওষুধ দেন। ও যতক্ষণ ঘুমোয় ততক্ষণ সব শান্ত, কিন্তু ঘুম ভাঙলেই আবার সে এক দৃষ্টি। কালো কোনো কাপড় জামা পেলে তাই দিয়ে মাথা মুখ ঢেকে বসে থাকে। গ্যাবো অচুক, গ্যাবো অচুক, এই দুটো শব্দ শুধু বলে। একদিন রাতে বসে ল্যাপটপে খুব সুন্দর একটা পাহাড়ি গ্রামের ভিডিও দেখছিল। কত সুন্দর দৃশ্য, অথচ হৃদমের দেখি চোখ একেবারে রক্ত জবার মতো লাল, আর ওর মুখে কিরকম একটা হিংস্র ভাব। চিৎকার করে বলছিল, গ্যাবো অচুক, গ্যাবো অচুক। আমার স্ত্রী খুব ভেঙে পড়েছে ডক্টর মিত্র, আর আমিও আর এত টেনশন নিতে পারছি না। অহর্নিশি এরপর বেশ কয়েকবার হৃদমের সঙ্গে দেখা করেন মননী। হৃদমের পছন্দের ভিডিওগুলো তিনি দেখেন। সুন্দর পাহাড়ি গ্রাম, মেঘ ভেসে যায় ছোট ছোট বাড়ির ফাঁক দিয়ে, রং বেরঙের ফুল। অহর্নিশি হৃদমকে আশ্বাস দিয়েছেন তিনিও চেনেন গ্যাবো অচুককে। তাই হৃদম আজকাল মননে তার কাছে এলে কিছুটা শান্ত থাকে। মননের সবাই ঘুমিয়ে পড়েছে কিনা একবার দেখে এসে অহর্নিশি নিজের ঘরে ল্যাপটপ নিয়ে বসলেন। সার্চ করলেন গ্যাবো অচুক, লেপচাঁদের শেষ রাজা। কালিম্পং এর কাছে সিলারিও গাঁওতে ড্যামসাং ফোর্ট, গ্যাবো অচুকের রাজ দরবার ছিল সেখানে। হয়তো গ্যাবো অচুকের রাজকাহিনী কোনোভাবে হৃদমকে ছুঁয়ে গেছে, তাই তার এই পরিণতি। তবে বিশেষ কোনো কাহিনী ইন্টারনেটে পেলেন না অহর্নিশি। তিনি ভেবেচিন্তে অবশেষে প্রণববাবুদের ইচ্ছেগাঁও সিলারিও গাঁওটা ঘুরে আসার উপদেশ দিলেন। মিষ্টি চেহারার একটি নেপালি মেয়ে এসে বলল, मैडम आपकी साय नाम क्या है आपकी? पद्मा।
পদ্মা সব কথাতেই হাসে, চোখে মুখে পাহাড়ি সরলতার ছাপ। চারিদিকে ছোট বড় পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম, পাহাড়ের কোলে কোলে ছোট ছোট বাড়ি। পদ্মার কাছে অহর্নিশি জেনেছেন সব মিলিয়ে এখানে গোটা 150 পরিবার বাস করে। পর্যটক নির্ভর জীবনযাপন। দার্জিলিং চায়ের আমেজে মেজাজটা একটু ফুরফুরে লাগলো অহর্নিশি। হ্যালো ডক্টর মিত্র, হ্যালো। আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি প্লিজ এক্ষুনি একবার আপার ইচ্ছে গাঁওতে চলে আসুন প্লিজ। নেটওয়ার্কের সমস্যা থাকায় প্রণববাবুর কথাগুলো ফোনে কেটে কেটে আসছিল। কিছুটা ঘাবড়েও আছেন মনে হলো। অহর্নিশি সময় নষ্ট না করে চটপট তৈরি হয়ে হোমস্টের সামনের রাস্তায় দাঁড়িয়ে রইলেন। দুটো লাসা কুকুর খেলা করছে। অহর্নিশি সেদিকে চোখ গেলেও মন কাজ করছিল না। লোয়ার ইচ্ছেগাঁও থেকে একটা সরু রাস্তা এঁকে বেঁকে ওপর দিকে উঠে গেছে। ওপরেই আপার ইচ্ছেগাঁও। সময় থাকলে রাস্তাটুকু হেঁটে যেতেই পছন্দ করতেন অহর্নিশি। উপর থেকে দেশলাই বাক্সের মতো একটা লাল সাফারি নেমে আসছে দেখা গেল। প্রণববাবু মেসেজ করে গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম আর ফোন নাম্বার পাঠিয়েছেন। অহর্নিশি ফোন তুলে নিয়ে চোখ বোলালেন একবার। গাড়ি খাড়াই পথে উঠছে পাকদণ্ডি বেয়ে, ভাঙা বোল্ডারের এবড়ো খেবড়ো রাস্তা। ড্রাইভারের পারদর্শিতা দেখে অহর্নিশি অবাক। পাশেই গভীর খাল, একটু অন্যমনস্ক হলেই যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। ড্রাইভার করণ রায় গাড়ি চালাতে চালাতে আশেপাশের গাছগাছালির সঙ্গে অহর্নিশিকে পরিচয় করিয়ে দিচ্ছে। এক বৌদ্ধ সন্ন্যাসী অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন হৃদমের দিকে। বিড়বিড় করে পড়ে চলেছেন একটা ছেঁড়া পাণ্ডুলি। হৃদমের গলার স্বর বুঝে আসছে, তাও সে দুটো শব্দ বলেই যাচ্ছে। আচুক আচুক। এই তো ডক্টর মিত্র, প্লিজ প্লিজ কিছু একটা করুন, ছেলেটা বাঁচবে না মনে হচ্ছে, প্লিজ। এসে থেকে স্বাভাবিকই ছিল সব, হঠাৎ বিকেল থেকে সিলিং এর দিকে এক দৃষ্টি চেয়ে এই এইরকম করছে, আর মাঝে মাঝে বাইরে চলে যাচ্ছে। তাই হাত পা বেঁধে রেখেছি, আর পাড়ার লোকজন সব ওই ওনাদের ডেকে এনেছেন। প্লিজ ডাক্তারবাবু। ইস, এত কষ্ট দিচ্ছেন কেন হৃদমকে? খুলে দিন প্লিজ, আমি দেখছি। অহর্নিশি দুটো কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দিলেন হৃদমকে। প্রণববাবু, সিলারি গাঁওতে একটা ফোর্ট আছে শুনেছি, ওখানে একবার যেতে চাই। সেই রাতেই অহর্নিশি ড্যামসাং ফোর্টে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও স্থানীয় মানুষেরা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে বললেন। রাস্তা ভয়ানক সরু আর ভয়ঙ্কর, পাশে খাদ, অন্ধকারে হাঁটা নিরাপদ নয়, প্রচুর জোঁকও আছে। বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে তিনি জানতে পারলেন 1690 সালে ল্যাপচারা তৈরি করেছিলেন এই দুর্গ। মূলত সিকিম, নেপাল, মায়ানমার, ব্রহ্মদেশ থেকে আসা মানুষরাই একজোট হয়ে ল্যাপচা নাম নিয়ে এখানে থাকতে শুরু করে। 1860 সালে অ্যাংলো ভুটান যুদ্ধে ভুটানিরা হারায় এই ফোর্ট। শেষ ল্যাপচা রাজা গ্যাবো অচুক এই ফোর্টেই থাকতেন। এছাড়াও জানলেন ল্যাপচাদের জীবনযাপন, তাদের উৎসব অনুষ্ঠান। ল্যাপচাদের মৃত্যু পরবর্তী অনুষ্ঠানে অনেক নিয়ম আছে। মৃত্যুর পরে প্রেতাত্মা যাতে পৃথিবীতে ফিরে না আসে, তাই তারা প্রচুর আচার অনুষ্ঠান করে। পুরুষ মহিলাদের দাহ করা হলেও শিশুদের নদীতে ভাসিয়ে দেওয়াই নাকি তাদের রীতি। পশু বলিও দেওয়া হয় প্রেতাত্মাকে শান্ত রাখার জন্য। কিন্তু এত কিছু জানার পরেও এসবের সাথে হৃদমের অসুখের যোগ কোথায়, তা কিছুতেই খুঁজে পেলেন না অহর্নিশি। যে ডোজের ওষুধ অহর্নিশি দিয়েছেন তাতে বেশ বেলা অবধি হৃদম ঘুমিয়ে থাকবে। তার মধ্যেই ড্যামসাং ফোর্ট দেখে ফিরতে হবে বলে তিনি ঠিক করলেন।
অহর্নিশি আজ রাতটুকু লোয়ার ইচ্ছেগাঁওতেই থাকতে চান। প্রণববাবুকে তিনি সে কথা জানালেন। প্রণববাবু আশ্বস্ত হলেন। সারা রাত পালা করে জাগলেন সবাই হিদমের জন্য। যদিও হিদমের মা মালবিকা ঠায় বসে রইলেন গভীর দুশ্চিন্তায়। ভদ্রমহিলার চোখ মুখ একদম বসে গিয়েছে। তবে ভোর রাতের দিকে সকলেরই চোখে ঘুম নেমে এলো। অহর্নিশি একটা সোফায় শুয়েছিলেন। কনকনে ঠান্ডা হাওয়ার একটা ঝটকা আসতেই অহর্নিশির ঘুম ভেঙে গেল। প্রণববাবু আর মালবিকা অঘরে ঘুমোচ্ছেন খাটে, কিন্তু হিদমের শোয়ার জায়গাটা খালি। বাইরের দরজা হাঁ করে খোলা, সেখান থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে হুড়মুড়িয়ে। প্রণব বাবু, মালবিকা দেবী, হৃদম কোথায়? প্রণববাবু হোমস্টের মালিক শেরপা সেরিং, ড্রাইভার করণ রায়কে নিয়ে বিস্তর খোঁজাখুঁজি করে অনেকক্ষণ পর হতাশ হয়ে ফিরে এলেন হোমস্টেতে। এদিকে মালবিকা দেবী ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। প্রণববাবুরা প্রায় কালিম্পং অব্দি চলে গিয়েও কিছু সমাধান করতে পারলেন না। পথে শুধু একটা বাচ্চা ছেলে হিদমের ছবি দেখে বলেছিল এমন একজনকে সে দেখেছে তিস্তার দিকে হেঁটে যেতে। সেদিকেও খোঁজ নিয়ে হিদমের চিহ্নটুকুও পাওয়া গেল না। হোমস্টেতে এসে শুনলেন অহর্নিশি ফোর্টের দিকে বেরিয়ে গেছে। তক্ষুনি প্রণববাবু শেরিংকে নিয়ে সেই দিকে রওনা দিলেন। ভোর রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা বেশ খারাপ। পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে উঠছেন প্রণববাবুরা। যদি হিদমের দেখা মেলে। বেশ খানিকটা হাঁটার পর খাদের ধারে দেখলেন তিস্তার 11টা বাঁক রেখার মতো দেখা যাচ্ছে। তবে একটু উত্তাল মনে হলো নদীকে। প্রণববাবুরা সিলারিও গাঁও থেকে আরো খানিকটা হেঁটে উপস্থিত হলেন ড্যামসাং ফোর্টে। কিন্তু ফোর্ট কোথায়? এ তো একটা ভাঙাচোরা ধ্বংসাবশেষ। প্রণববাবু এদিক ওদিক তাকাতেই খানিক দূরে একটা থামের আড়ালে অহর্নিশিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেদিকে এগিয়ে গিয়ে থামের দিকে তাকিয়েই তিনি সাংঘাতিক ভাবে চমকে উঠলেন। থামের গায়ে কার ছবি? প্রণববাবুর শরীর অসাড় হয়ে আসছে। ওদিকে অহর্নিশিও নড়তে পারছেন না। থামের গায়ে পাশাপাশি দুটো ছবি। একটিতে হিরমের গায়ে লেপচা পুরুষদের পোশাক, আরেকটিতে কালো কাপড়ে ঢাকা একটি। দেখেই বোঝা যায় বহু পুরনো এই ছবি। সেদিন দূর থেকে চেঁচিয়ে বলল, সাপ মারতে সাপ, এ আপসাকুন। এই ছবি দেখলে নাকি অকল্যাণ হয়। এমন সময় একটা সাদা হনুমান কোথা থেকে ঝাঁপ দিয়ে নেমে তারপর সোজা সামনের দিকে হন হন করে এগিয়ে চলল। অহর্নিশি আর প্রণববাবু যন্ত্রের মতো হনুমানটিকে অনুসরণ করতে লাগলেন, যেন নিজেরা নয় কেউ ঠেলে নিয়ে যাচ্ছে ওদের। খানিকটা এগোতেই সামনে এক অসম্ভব দৃশ্য দেখতে পেলেন তারা। একটা পাহাড়ি ঝর্ণা, কুলকুল করে জল গড়িয়ে পড়ছে পাথর বেয়ে নদী। আর সেইখানে দুটো ধবধবে সাদা ঘোড়াকে স্নান করাচ্ছে হৃদম। প্রণববাবু চিৎকার করলেন, হৃদম, হৃদম। অহর্নিশিও ঝুঁকে পড়লেন খানিকটা। মারতে খেয়ে ম্যাডাম, মারতে খেয়ে। সেদিন পেছনে এলেও খানিকটা দূরত্ব বজায় রাখছে। বারবার একই কথা বলছে, কিছুই নাকি নেই ওখানে, তবে দেখলে অকল্যাণ হবে। প্রণববাবু সেদিনের দিকে একবার ফিরে আবার তাকালেন নিচে। না, কেউ নেই। অহর্নিশিও এবার হতবাক। কেউ কোথাও নেই। হ্যালুসিনেশন? সারাক্ষণ মাথায় হৃদম হৃদম চলছে বলেই কি তিনি সব জায়গাতে হৃদমের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন? হারিয়ে গেল, হারিয়ে গেল আমার হৃদম, হৃদম, আমার হৃদম হারিয়ে গেল, আমার হৃদম হারিয়ে গেল, আমার হৃদম। প্রণববাবু শিশুর মতো মাটিতে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলেন।
অদ্ভুত একটা পাখির ডাক। শিরশিরে ঠান্ডা হাওয়ায় শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে। শোঁ শোঁ শব্দে কানের পাশ দিয়ে বাতাস বইছে। মনে হচ্ছে যেন সাপের ফসফসানি। একবার ঘোড়ার চি শব্দ শোনা গেল। সেরিং বলল, अभी तो अभी लौटना पड़ेगा साहब, मौसम ठीक नहीं है। প্রণববাবু হঠাৎ দৌড়তে লাগলেন। অহর্নিশি আর সেরিংও ছুটলেন পেছন পেছন। দুর্গের পেছন দিকে চলে এলেন তারা। একটা বিশাল স্তম্ভের উপর হনুমানটা বসে আছে, কিন্তু এটা তো স্কাল্পচার, একদম সেই হনুমানটারই মতো যার পেছন পেছন ওরা এত দূর এসেছেন। সেরিং বলল, এটা হনুমানটাও। এখানেই বসে নাকি রাজারা পরিযায়ী পাখি দেখতেন। সেরিং আর কোনো কথা শুনল না। প্রণববাবুকে টানতে টানতে নিয়ে ফিরল হোমস্টেতে। ফিরে এলেন অহর্নিশি। প্রণববাবু মালবিকা দুজনেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অহর্নিশি ওদের কলকাতায় পাঠিয়ে দিলেন, কিন্তু নিজে মাটি আঁকড়ে পড়ে আছেন পাহাড়ে। এর সত্যতা জানতেই হবে, হৃদমের খোঁজ পেতেই হবে। অগত্যা উপায় না দেখে অহর্নিশি একসময় শরণাপন্ন হলেন ডক্টর নির্বাণ রায়ের। ডক্টর রায় বহুদিন রিসার্চ করেছেন লেপচা সভ্যতা নিয়ে। অহর্নিশির দাদার বন্ধু। ওকে সমস্ত ঘটনা জানানোর পর উনিও একদিন এসে হাজির হলেন সিলারিও গাঁওতে। আপনি যা যা জানেন সব আমায় বলুন তো, আমি এর শুরু থেকে শেষ সবটা জানতে চাই। দেখো, পুরনো একটা গল্প আছে, সেটার সত্যতা কতখানি এখন রিসার্চ চলছে। বইপত্র ঘেটে যেটুকু পেয়েছি সেটুকু তোমায় বলতে পারি আমি। ইংরেজরা দুর্গ দখল করলেও রাজা কেবলচুক দুর্গেই বাস করতেন। বন্দি রাজার প্রজারাই ইংরেজদের 5 ফরমাস খাটত। তা কথিত আছে যে দুর্গের পাশে যে ঝর্ণা ছিল সেই জলে নাকি রানীরা স্নান করতেন, আর সেই রাজার ঘোড়াগুলো জল টল খেতে আসত, আর ছোট ছোট স্থানীয় বাচ্চারা ঘোড়াগুলোর দেখাশোনা করত। একদিন এমনই একটি ছোট ছেলে ঘোড়াকে স্নান করাতে এসে এই ইংরেজ রানীর স্নান দৃশ্য দেখে থাকে। বাস, তাকে অমনি বন্দি করে আনা হলো রাজসভায়। গ্যাবো অনুরোধ করেন ছেলেটির শাস্তি মুকুব করার জন্য, কিন্তু তার অনুরোধ অমান্য করে তাকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে সবার সামনে ফাঁসিতে চড়ানো হয়। মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হয়নি, যার ফলে আচার অনুষ্ঠান সমাধা হয়নি বলে লেপচাদের ধারণা ছেলেটির প্রেতাত্মা মুক্তি পায়নি। শিশুর মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়াই এদের রীতি। অহর্নিশি তখনও হাতড়ে বেড়াচ্ছেন। এসবের সাথে হৃদমের যোগাযোগ কোথায়? যে বাচ্চাটি রাস্তায় প্রণববাবুদের বলেছিল হৃদমের মতো একজনকে তিস্তার দিকে হেঁটে যেতে দেখেছি, তাকে খুঁজে আনতে বললেন অহর্নিশি। কিছুক্ষণের মধ্যেই করণ রায় আর সেরিং তাকে নিয়ে এলো অহর্নিশির কাছে। ছেলেটা একটু ঢোক গিলে গিলে বলতে লাগলো, वो दौड़ रहा था, फिर मैं भी पीछे गया, फिर उसे नहीं देखा। कुछ देर बाद अंकल आए उसे ढूंढने। फिर क्या हुआ? अंकल जाने के बाद मैं देखा तिस्ता में कोई कूद रहा है। रेलिंग में चढ़ के देखा पर क्या? नहीं मिला। वही था जिसका फोटो दिखाया। অহর্নিশি হতাশ হলেন। তাহলে কি হৃদমই সেই ঘোড়া দেখাশোনার ছেলে মুক্তি লাভের জন্য নদীতে ঝাঁপ দিল? পৃথকতা জীবন থেকে মুক্তি? ধুস,
কি যা তা ভাবছে অহর্নিশি। মনোবিজ্ঞানে এর কোনো সঠিক ব্যাখ্যা নেই, তবে ফেলেও দেয়নি কেউ। রিসার্চ চলছে প্রতিনিয়ত। হৃদম কি তাহলে ফিরবে না? এত চেষ্টা সব ব্যর্থ হয়ে গেল। মনের মধ্যে প্রচন্ড দোলাচল নিয়ে অহর্নিশি কলকাতা ফেরার তোড়জোড় শুরু করলেন। প্রণববাবুর দাদা হন্তদন্ত হয়ে প্রণববাবুকে জানালেন, প্রণব, আমাদের এক্ষুনি একবার কোচবিহার যেতে হবে। পুলিশ ইনভেস্টিগেশনের জন্য কোচবিহার গিয়েছিল। তাড়াতাড়ি বেরো, আমি বাকি কথা তোকে রাস্তায় বলছি। কোচবিহার পৌঁছে প্রিন্সিপালের অফিসে বসলেন ওরা। খানিক পরেই পিয়নের পেছন পেছন প্রিন্সিপাল অফিসে ঢুকলো হৃদম। প্রণববাবু হৃদমকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। হৃদম কিন্তু কিছুই বুঝতে পারছিল না। ওসি বিতান দেব তখন বলতে শুরু করলেন, এখানে এসে জানতে পারলাম পাহাড়ি কৃষি পদ্ধতিতে ফিল্ড স্টাডির জন্য হৃদমদের একটি দল কালিম্পং এর বিভিন্ন গ্রামে যায়। হৃদম নাকি যাওয়ার আগে প্রণববাবুকে জানিয়েছিল ফোনে। দিন সাথে গ্রামে ফোন নেটওয়ার্ক থাকবে না, কথা হবে না, সেসবও বলেছিল। তারপরেই একদিন নাকি প্রণববাবুকে কোচবিহারে দেখতে পাওয়া যায়। উনি নাকি একা বিড়বিড় করে ঘুরে বেড়াচ্ছিলেন। হৃদম ফেরার পর ওকে সেসব জানানো হয়। ও বাড়িতে ফোন করার চেষ্টা করে, তবে বাবা মায়ের ফোন সুইচ অফ পায়। ততক্ষণে আমরা এসে পড়ি। ওসি বিতান দেবের কথা কিছুই মাথায় ঢুকছে না প্রণববাবু। প্রিন্সিপাল নাকি হৃদমের অসুস্থতার কথা জানিয়ে কোনো ফোন করেননি। হৃদম নাকি তার সাথে কলকাতায় যায়নি। তাহলে কাকে নিয়ে গেলেন প্রণববাবু? ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, কার সাথে গেলেন? এসব এসব কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, মালবিকা, অহর্নিশি ওরাও তো সাথে ছিল, ওরা নিশ্চয়ই বলতে পারবে। কিন্তু মালবিকা কোনো কথাই আর মনে রাখতে চান না। ছেলে ফিরে আসাতেই উনি খুশি। শিশুর মতো আগলে ধরে আছেন ছেলেকে। ওদিকে অহর্নিশির মাথায় অসংখ্য জট, কিছুতেই সে জট খুলছে না। হৃদম তাদের সঙ্গে ছিল না, তাহলে কাকে নিয়ে ঘুরে বেড়ালেন? করণ রায় ফোনে জানালো বৌদ্ধ সন্ন্যাসীরা হবন করছেন দুর্গে। ওদের কাছে বিধান এসেছে, প্রেতাত্মা নাকি মুক্তি পেয়েছে, তাই এই যজ্ঞের আয়োজন। গোটা গ্রাম জুড়ে শুরু হয়েছে উৎসব। কুশপুত্তলিকা বানিয়ে তাকে সাদা কাপড়ে মুড়ে বৌদ্ধ সন্ন্যাসীরা এগিয়ে চলেছে তিস্তার দিকে। বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং এই গল্পটি দ্য কাফে টেবিল থেকে প্রকাশিত বর্গী এলো 10-এ গল্প সংকলন থেকে নেওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি এফএম নিশি শুনতে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। শুনতে থাকুন এফএম নিশি।